আগে সে পূর্বের ক্লাসটা আমরা আরেকবার রিপিট করব তোমাদের ধরে দেওয়ার জন্য, কারণ ওই চ্যাপ্টারটার সাথে যে চ্যাপ্টারটা আমরা এখন পড়াবো দ্বিপদী বিন্যাস, সেটার সাথে একটা সম্পর্ক আছে। সুতরাং পিছনের চ্যাপ্টারটা একটু রিপিট করে তারপর আমরা সামনের চ্যাপ্টারে যাব। ধন্যবাদ সবাইকে, সবাই আমার সাথে থাকবে এবং ক্লাস শেষ পর্যন্ত থাকবে এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ তোমাকে। গত ক্লাসে আমরা পড়েছিলাম গাণিতিক প্রত্যাশা। আশা করছি ক্লাসটি তোমার মনে আছে এবং খুব সুন্দর করে মনে আছে। একটু আমরা আলোচনা করি গাণিতিক প্রত্যাশাকে আমরা কাকে বলি, এটা আমরা আরেকটু মনে করিয়ে দিই। যে আমরা বলছি চলক এবং দৈব চলকের মধ্যে দুটি পার্থক্য আমরা বরাবরই বলেছি যে চলক হলো শুধুমাত্র পরিবর্তনশীল বৈশিষ্ট্য, পার্থক্য ভিন্নতা থাকলে আমরা তাকে চলক বলেছি। আর চলকের প্রতিটি মানের সাথে যখন সম্ভাবনার সম্পর্ক থাকে তখন তাকে আমরা দৈব চলক বলেছি। আর গাণিতিক প্রত্যাশা হলো চলক এবং নিজ নিজ সম্ভাবনার গুণফলের যোগফল। অর্থাৎ চলকের প্রতিটি মানকে নিজ নিজ সম্ভাবনা দ্বারা গুণ করে যদি যোগ করি তাহলে যে মান পাই তাকে আমরা গাণিতিক প্রত্যাশা বলি। একটু উদাহরণের মাধ্যমে আরেকটু আমরা বলতে চাই। মনে করো x একটি চলক যার অনেকগুলো মানের কথা বলতে পারি, x1 x2 ডট ডট xn। তোমার যদি প্রবাবিলিটি থাকে probability of x1 probability of x2 dot dot probability of xn, তাহলে এখান থেকে আমরা গাণিতিক প্রত্যাশা কি পাই? তা আমরা গাণিতিক প্রত্যাশা বলেছিলাম চলক দৈব চলক অর্থাৎ চলকের প্রতিটি মানকে নিজ নিজ সম্ভাবনা দ্বারা গুণ করে যোগ করব। তার অর্থ দাঁড়ালো x1 গুণন তার সম্ভাবনা যোগ x2 গুণন তার সম্ভাবনা xn গুণন তার সম্ভাবনা। এই হলো আমাদের গাণিতিক প্রত্যাশা। অর্থাৎ চলক এবং নিজ নিজ সম্ভাবনার গুণফলের যোগফল। এটাকে যদি আমরা একটু ছোট আকারে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ xi প্রবাবিলিটি অফ xi, i এর মান 1 হইতে n। কিন্তু আমরা যখন গাণিতিক অঙ্ক করব, থিওরির আমরা যখন প্রমাণ নয় গাণিতিক অঙ্ক করব, তখন আমরা শুধু লিখব এটাকে সামেশন অফ x ইনটু px। এই কথা আমরা বলেছিলাম যে এখন সেক্ষেত্রে একটু রিভিউ করেছি, একটু মনে পড়েছে না যে আমরা সেদিন যা বলেছিলাম তার সাথে মিল রয়েছে। এখন চলককে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটাকে বলেছিলাম বিচ্ছিন্ন দৈব চলক, আর একটাকে বলেছিলাম অবিচ্ছিন্ন দৈব চলক। তাহলে বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশার সূত্রটা এটা হয়, আর অবিচ্ছিন্নের ক্ষেত্রে কি হবে দেখো, expectation of x equal to function of integration of x function of x dx। চলকটি যদি x হয় তাহলে গাণিতিক প্রত্যাশার সূত্র সামের পরিবর্তে ইন্টিগ্রেশন আর ফাংশন অফ x dx। তাহলে আমরা x এর মান কত, x এর মান যা থাকবে তাই হবে তার রেঞ্জ। সুতরাং গাণিতিক প্রত্যাশা আমরা দুইটা চলকের ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারি, একটা হলো বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে, আরেকটা হলো অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে। সেদিন আমরা ইন্টিগ্রেশন কিভাবে করায় সেটা আমরা শিখেছি। এখন শিক্ষার্থীকে আমরা একটা কাজের কথা বলবো যে সৃজনশীল। বর্তমান পদ্ধতিতে তোমরা জানো যে সৃজনশীল, আমরা সৃজনশীল একটা অঙ্ক করাবো। আমরা সেদিন অনেকগুলো অঙ্ক করিয়েছিলাম, যেমন প্রবলেম x = 1/n, যেখানে x এর মান ছিল 1 2 3 up to n। সে অঙ্কটা করেছিলাম, সেখান থেকে ex এবং ভেরিয়েন্স অফ x এর মান বের করেছিলাম। তারপরে এর পরিবর্তে তোমাদের একটা অঙ্ক দিয়েছিলাম যে n এর জায়গায় 1 বা k দিয়েছিলাম, যে 1 বা k যেখানে x এর মান 1 2 3 up to k, সেখান থেকে বলেছিলাম যে তোমরা এখানে গাণিতিক প্রত্যাশা বের করো। এবং প্রবলেম x = 1/n যেখানে x এর মান 1 2 3 up to n,
এখান থেকে আমরা একটা অঙ্ক দিয়েছিলাম যে একটু আলাদা করে ex এবং bx, তার অর্থ হলো গাণিতিক প্রত্যাশা এবং দৈর্ঘ্য সূচকের ভেদাঙ্কের মান নির্ণয় করো। আশা করি তোমরা কাজটি সমাধান করতে পেরেছো। তো আরেকটি অঙ্ক করে দিয়েছিলাম যে প্রবলেম অফ x = x - 1 ভাগ k, যেখানে x এর মান ছিল 2 3 4 5, সেখান থেকে আমরা k এর মান নির্ণয় করেছিলাম এবং ওখান থেকে আমরা গাণিতিক প্রত্যাশা এবং দৈর্ঘ্য সূচকের ভেদাঙ্ক নির্ণয় করেছিলাম। তো আজকে আমরা তুলনামূলক একটা অঙ্ক আমরা দেব, যেটাকে আমরা সৃজনশীল বলি এবং এটা যারা পরীক্ষা দিবে তাদের জন্য ভালো। যে দুটো কোম্পানি, একটি বিউটি ফ্যাশন হাউসের সংযুক্ত রেকর্ডে কিছু দ্রব্যের মান দেওয়া আছে। দুটো কোম্পানি, মনে করো কোম্পানি এ আর হলো কোম্পানি বি। এই কোম্পানির কতগুলো দ্রব্যের মান, যে দ্রব্যের চাহিদা সেটা দেয়া আছে এবং তাদের চাহিদার সম্ভাবনা দেয়া আছে। অনুরূপভাবে আরেকটি কোম্পানি বি, তার মান্থলি ওই ফ্যাশন হাউসের কাজ কি, পোশাক তৈরি করা, ওই বি কোম্পানির পোশাকের চাহিদা কেমন এবং তার প্রত্যাশিত মান সম্ভাবনা দেয়া আছে। তাহলে একজন ক্রেতা কোন কোম্পানির দ্রব্যটাকে কিনবে বলে তোমার বিশ্বাস? তাই এই অঙ্কগুলো যদি আসে আমরা কিভাবে সমাধান করব আমাদের বুঝতে হবে। তাহলে আমরা অঙ্কটা করি যে ব্র্যান্ড এ অথবা কোম্পানি এ, আমরা যদি বলি ব্র্যান্ড এ, তার আমরা লিখতে পারি যে ড্রেসের মান্থলি চাহিদা, ড্রেসের মাসিক চাহিদা আর চাহিদার সম্ভাবনা, আমরা যদি সম্ভাবনা বলি এখানে দ্রব্যের সম্ভাবনা। এখন এটি আরেকটু ছোট করে লিখি, ড্রেসের মাসিক চাহিদা। তাহলে এখন এখানে দেখো দ্রব্য আছে 0 1 2 3 4, নাম্বার দিলাম ড্রেসের চাহিদা 0 1 2 3 4। এইটা হলো দ্রব্যের মান্থলি চাহিদা এবং তাদের সম্ভাবনা দেখো 0.1 0.4 k, তারপর রয়েছে তোমার 0.15 আর 0.1। এটা হলো ব্র্যান্ড এ। এখন আমরা এটা দেই ব্র্যান্ড বি এর চাহিদা কেমন আছে। আমরা লিখি, এখানে লিখি একই কথা, ড্রেসের মাসিক চাহিদা আর হলো সম্ভাবনা। আচ্ছা, তাহলে এখানেও যদি লিখি 1 2 3 4, 0 1 2 3 4, আর তাদের সম্ভাবনা আমরা লিখতে পারি 0.09 0.05 আর 0.32 0.11 আর এটা লিখতে পারি 0.03। এই এখন তাহলে প্রশ্ন এইগুলো তোমার সৃজনশীল, আমার এটা দেওয়া আছে উদ্দীপক। এখন বলা হলো গাণিতিক প্রত্যাশা কাকে বলে। 1 নম্বর প্রশ্ন, বলো গাণিতিক প্রত্যাশা কাকে বলে? আমরা বলতে পারবো না? হ্যাঁ বলতে পারি। কি বলবো? কোন চলকের প্রতিটি মানকে নিজ নিজ সম্ভাবনা দ্বারা গুণ করে যে মান পাওয়া যায় তাকে আমরা গাণিতিক প্রত্যাশা বলি। শেষ 1 নম্বর উত্তর শেষ। 2 নম্বরে বলা যদি থাকে দৈর্ঘ্য চলকের ভেদাঙ্কের মান ঋণাত্মক হতে পারে কি, ব্যাখ্যা করো। কি লিখবে ব্যাখ্যাটা? 2 নম্বর। তাহলে আমরা লিখব দৈর্ঘ্য চলকের ভেদাঙ্ক, যে কোনো ভেদাঙ্কের মান, মানে ভেদাঙ্ক মানে বর্গ সংখ্যা, ভেদাঙ্ক মানে কি বর্গ সংখ্যা। তাহলে বর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। কেন? আমরা বর্গ মানে স্কয়ার, আমরা যদি মনে করি -2 স্কয়ার, তার কত আসে? 0.4।
তাহলে বর্গ সংখ্যা কি ভেদাঙ্ক, সুতরাং ভেদাঙ্কের মান কখনোই ঋণাত্মক হতে পারে না। ব্যাখ্যা শেষ। ব্রাঞ্চ এ কে এর মান নির্ণয় করো। এইখানে একটা আননোন কনস্ট্যান্ট রয়েছে দেখো, তাহলে কে এর মান আমাদের নির্ণয় করতে হবে। কে এর মান নির্ণয় করব, এটা একটা সমাধান, এটা হলো সমাধান, এটা আমরা করব। এখন তোমার বলা আছে কে এর মান যদি পরেটা আসলে আমরা কে এর মানের সমাধানটা করে নেই, তাহলে সমাধানে কিভাবে হবে, যে আমরা জানি সকল মানের সম্ভাবনার যোগফল ইকুয়াল টু 1। শিক্ষার্থীরা আমরা পড়েছিলাম যে চলক দুই প্রকার, বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক, অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক, দুইটা চলক করেছিলাম এবং সেখানে বলেছিলাম দৈর্ঘ্য চলকের কতগুলো শর্ত আছে, দুইটি শর্ত রয়েছে। একটি হলো যে যে কোনো মানের দৈর্ঘ্য চলকের যে কোনো মানের সম্ভাবনা হবে শূন্যের চেয়ে বড় অথবা সমান, এবং দ্বিতীয় শর্ত বলেছিলাম সকল মানের সম্ভাবনার যোগফল ইকুয়াল টু 1। যেহেতু চলকটি বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক, সুতরাং আমরা সামেশন দিয়ে করব যে আমরা জানি সকল মানের দৈর্ঘ্য চলকের সকল মানের সম্ভাবনার যোগফল 1। তাহলে তাই যদি হয় তাহলে আমরা লিখি, তাহলে যোগ করি 0.1 যোগ 0.4 যোগ k যোগ 0.15 যোগ 0.01 ইকুয়াল টু 1, তাই না? এখন যদি আমরা একটু মুছে দেই, এটা আমাদের যদি উপরে লাগবে, তো এখন তুমি গাণিতিক মানগুলো যোগ করো, যোগ করে দেখো কত আসে, যোগ করো। তাহলে আমরা এখানে যোগ করি 0.1 0.54, তাহলে আসে 0.5, আর ওইটা হলো 1.5, এটা হলো 1.5, তাহলে 0.15 আর 1, তাহলে কত আসে দেখো 5 5 2 7, তাই আসে। তাহলে আসে আমাদের যোগটা দেখো 0.75 plus k equal to 1, this equal to k equal to 1 minus 0.5, this equal to 0.25। তো আমরা 0.25 পেয়েছি k এর মান। তাহলে শিক্ষার্থীরা আমরা k এর মান একটা সমাধান পেয়েছি। তাহলে এতটুকু করলে তুমি কত নম্বর অর্জন করলে? এতটুকু করলে তুমি 3 মান পেয়ে গেলে, 3 নাম্বার 3, এবং তোমাকে এখানে 1 নম্বর কম দেওয়ার কোনো সুযোগ নেই। দেখো 3টা স্টেপ তুমি করেছো, তাহলে তোমার অর্জিত নম্বর কত হলো? এখানে 3 হলো। এখন বলা হচ্ছে যে ব্র্যান্ড এ এর মান যদি 0.30 হয়, তাহলে প্রতিষ্ঠান তাদের শোরুমে কোন ব্র্যান্ডের বেশি ড্রেস রাখবে বলে তুমি বিশ্লেষণ করে মতামত দাও। আচ্ছা, যদি এখন ব্র্যান্ড আমরা পাইছি কত? 0.25। এখন বলা আছে কে এর মান যদি 0.25 না হয়ে 0.30 হয়, তাহলে একজন বিক্রেতা, দুই ব্র্যান্ডের বিক্রেতা, দুইটা তারা বা দুই কোম্পানি এ না বি কোন দ্রব্যের চাহিদা বেশি এবং কোম্পানি কোন ব্র্যান্ডের দ্রব্য বেশি উৎপাদন করবে এবং ক্রেতাদের ঝোঁকটা কোন ব্র্যান্ডের পোশাকের উপরে বেশি, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে কি করে বের করব বলো? আমরা বের করতে পারবো। দেখো সোজা অঙ্ক, নিয়ম হলো এই, ব্র্যান্ড এর গাণিতিক প্রত্যাশা বের করব, ব্র্যান্ড বি এর গাণিতিক প্রত্যাশা বের করব। যদি এটা x না দিয়ে y দিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে গাণিতিক প্রত্যাশা a এর বের করব, গাণিতিক প্রত্যাশা b এর বের করব, করে আমরা দেখব এর তুলনা করব ব্র্যান্ড এর গাণিতিক প্রত্যাশা বেশি না ব্র্যান্ড বি এর গাণিতিক প্রত্যাশা বেশি। যার গাণিতিক প্রত্যাশা বেশি হবে ওই ব্র্যান্ডের চাহিদা মার্কেটে সবচেয়ে বেশি এবং ক্রেতাদের ওখানেই বেশি ঝোঁক থাকবে। ক্লিয়ার? তাহলে তুমি কাজটা করে ফেলো। এখন আশা করি শিক্ষার্থীরা পারবে। তাহলে তোমার কাজ কি? ওই যে কে এর জায়গা যেখানে ছিল এরকম একটা এই ছিল, সব ছিল এর জন্য, যে এখানে 0 1 2 3 4 ছিল, সম্ভাবনা ছিল, এখানে একটা কে নামক একটি ধ্রুবক ছিল। কে এর মান ওখানে আমরা পেয়েছি 0.25, কিন্তু তোমাকে বলছে যে 0.30 বসাতে।
30 বসাবো। বসানোর পরে আমরা তুলনা করব। অনুরূপভাবে দেখো বি ব্র্যান্ড বি এর ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। কেন? ওখানে টোটাল দ্রব্যের চাহিদা দেয়া আছে এবং তাদের সম্ভাবনা দেয়া আছে, কোনো আননোন কনস্ট্যান্ট নেই। ফলে তুমি অতি সহজেই তুমি ব্র্যান্ড এর বি এর গাণিতিক প্রত্যাশা বের করতে পারো। আর যেহেতু ব্র্যান্ড এর ক্ষেত্রে একটি অজানা ধ্রুবক রয়েছে, একটা আননোন কনস্ট্যান্ট রয়েছে, সেই আননোন কনস্ট্যান্ট মানটা তুমি পেয়েছো 0.25, কিন্তু তোমাকে বলে দিয়েছে 0.25 নয় 0.30 হলে, 0.30 হলে তাহলে কোন দ্রব্যের চাহিদা বেশি এবং কোন কোম্পানির দিকে মানুষের ঝোঁকটা থাকবে। তাহলে কি করবে? ওই কে এর জায়গায় 0.25 না বসিয়ে 0.30 বসাবে, বসিয়ে ওখান থেকে একটি গাণিতিক প্রত্যাশা পাবে। তাহলে গাণিতিক প্রত্যাশা এ এর পেলে, গাণিতিক প্রত্যাশা বি এর পেলে, পাওয়ার পর দেখবে কোনটার গাণিতিক প্রত্যাশা বেশি। যার গাণিতিক প্রত্যাশা বেশি হবে ওই দেশের চাহিদা সবচেয়ে বেশি এবং ওই কোম্পানি ওই চাহিদার সম্পন্ন দ্রব্যটাই বেশি বেশি উৎপাদন করবে, কেননা ক্রেতাদের চাহিদা ওই দ্রব্যের প্রতি বেশি রয়েছে। ওকে, শিক্ষার্থীরা আশা করছি ক্লাসটা এতটুকু বুঝতে পেরেছো। আজকে আমরা একটি নতুন অধ্যায় ধরব। দ্বিপদী বিন্যাস, ইংলিশে বলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এই দ্বিপদী বিন্যাসের আগের একটা আছে বার্নৌলি। বার্নৌলি কে কাকে বলে? এখানে বলা আছে যে পরীক্ষায় মাত্র দুটি ফলাফল পাওয়া যাবে, একটি সফলতা আর একটি বিফলতা। কি বলছে? যে পরীক্ষায় মাত্র দুটি ফলাফল, একটি সফলতা আর একটি বিফলতা, এবং যেহেতু ফলাফল দুটি, সফলতার সম্ভাবনাও 1/2, বিফলতার সম্ভাবনাও 1/2, এবং সফলতা আর বিফলতার যোগফল = 1। এই দুইটা চেষ্টার উপর ভিত্তি করে প্রতিটি চেষ্টাকে বলা হয় বার্নৌলি ট্রায়াল। ওকে, তো এখন আসি দ্বিপদী বিন্যাস কি। তো দ্বিপদী বিন্যাস এই বার্নৌলি কে চেষ্টা করে আমাদের দ্বিপদী বিন্যাস হয়েছে। এখানে আমি কতগুলো কথা বলবো। আমি ঢাকা কলেজের রাজশাহী পরিসংখ্যানের সহকারী অধ্যাপক। আমার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটা মানুষের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য হতে পারে? স্যার ক্লাস কেমন নেন, তার পড়ানোর দক্ষতা কেমন, আমার হাইট একটি আমার পরিচয় বহন করে, আমার গায়ের রং একটি পরিচয় বহন করে, আমার চেহারা একটি পরিচয় বহন করে। তুমি যদি আমাকে চিনতে না পারো, একজন অনেকগুলো 100 জন লোক এখানে আমি বসিয়ে দিলাম, তোমাকে যদি বলা হয় ঢাকা কলেজের পরিসংখ্যানের আজাদ স্যারকে খুঁজে বের করো, তুমি যদি আমার প্রকৃতি, আমার চেহারা, আমার বৈশিষ্ট্য সম্পর্কে না জানো, আমাকে তুমি চিনতে না পারো, 100 জন লোকের মধ্য থেকে তুমি কি আমার বের করতে পারবে? এটা কোনোভাবেই সম্ভব নয়। অনুরূপভাবে আমরা দ্বিপদী বিন্যাস চিনতে হলে দ্বিপদী বিন্যাসের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেটা তোমাকে আগে জানতে হবে। তার চিনবো কি করে, তাকে জানবো কি করে, তার কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমি তাকে চিনতে পারবো। তার চেহারা কেমন হবে, সে কেমনে হাঁটে, কেমনে সে ঘুমায়, কেমনে চলে, তার মেধার দক্ষতা কি, এইগুলো হলো একটা মানুষকে চিহ্নিত করার কতগুলো বৈশিষ্ট্য। অনেক সময় দেখবে যে একটি ছেলে হারানো গেছে, গায়ের রং ফর্সা, একটি মেয়ে হারানো গেছে, তার উচ্চতা এমন ইত্যাদি দেখে তার চেহারার গোলাকৃতি না লম্বাকৃতি পেজ ইত্যাদি বলে, তার মানে ওগুলো তার পরিচয় বহন করে। এবং ওর মাধ্যমে কোনো লোক যদি তাকে দেখে ফেলে, তাকে বলতে পারে হ্যাঁ আমি তো এই চেহারার একটা বাচ্চাকে আমি দেখেছি, এই চেহারাটা লোককে দেখেছি, তাহলে ওইটা খুঁজতে সুবিধা হয়। তা আমাদের দ্বিপদী বিন্যাস পড়ার আগে আমি দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্যগুলো যদি জানি, তাকে যদি চেনার
উপায় খুঁজে বের করে যাবে কি করে দ্বিপদী বিন্যাসকে চিনতে পারবো, দ্বিপদী বিন্যাসকে আমি কি করে জানবো, যদি তাহলে দ্বিপদী বিন্যাসের প্রবলেমগুলো সলভ করা আমাদের জন্য কঠিন হবে না। তাহলে এক নম্বর কথা হলো দ্বিপদী বিন্যাসের চেনার উপায় কি। এক নম্বরে তোমরা লিখে নিতে পারো, অ্যাজাম্পশন আছে কতগুলো, অন্তর্নিহিত বৈশিষ্ট্য রয়েছে, অন্তর্নিহিত শর্ত আছে দ্বিপদীকে চিনার জন্য। সেটি কি? মাত্র দুটি ফলাফল। আমি সংক্ষেপে লিখি। মাত্র দুটি ফলাফল কি কি? একটা ফলাফলকে আমরা নাম দিয়েছি সফলতা, আরেকটাকে নাম দিয়েছি আমরা বিফল। এই দুইটা ফলাফলের বাইরে তুমি কোনো ফলাফল পেতে পারো না। এবং দেখো, সফলতার সম্ভাবনা probability of success equal to 1/2, probability of failure equal to 1/2, এবং এই দুইটা যদি তুমি যোগ করে probability of success and probability of failure this equal to 1/2 যোগ 1/2 equal to 1, তাহলে শিক্ষার্থীরা কি কি থাকবে দ্বিপদী বিন্যাসের এক নম্বরের শর্ত কি? মাত্র দুটি ফলাফল থাকবে, একটি সফলতা আর একটি বিফলতা, এবং ফলাফল দুইটার সম্ভাবনা সমান, এবং সফলতার বিফলতার সম্ভাবনার যোগফল হবে 1। গেল একটা। দুই নম্বর, দুই ফলাফল দুটি স্বাধীন। আমরা স্বাধীনের কথা অনেকবার বলেছি, আবার বলি, কেন ফলাফল দুটি স্বাধীন আমরা বলবো। তুমি যদি মনে করি একটি কয়েনকে তুমি টস করবে, তাহলে কয়েনে কয়টা ফলাফল থাকে বলো? দুটি। কি কি? হেড এন্ড টেইল। তাহলে কয়েন যদি তুমি টস করো, হেড আসবে না টেইল আসবে? তাহলে এখানে এই কয়েনে দেখো, কয়েনের দুটো পিঠ, হেড না আসলে টেইল আসবে, টেইল না আসলে হেড আসবে। একটা আরেকটার উপর ডিপেন্ড করবে না, এইটা না হলে এইটা আসবে, এইটা না হলে এটা। আমরা নিশ্চিত ঘটনা বলেছিলাম, একটি কয়েন টসে যে কোনো একটি পিঠ পাওয়া, আমি নিশ্চিত ঘটনা বলেছিলাম না? তাহলে এখানে ফলাফল দুটি স্বাধীন, একটা আরেকটার উপরে কোনো ধরনের নির্ভরশীলতা থাকবে না। একটা ঘটা আরেকটা ঘটনা ঘটবে কি ঘটবে না তার উপর কোনো ধরনের নির্ভরশীলতা নেই, একটা আরেকটার উপরে কোনো প্রভাব নেই, সুতরাং ফলাফল দুটি স্বাধীন। তিন নম্বর আমরা বলেছি ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা বলবো। তাহলে আমরা একটা প্রথমটা আমরা অনুভব বলেছি, আরেকটা রয়ে গেছে, দ্বিপদী বিন্যাস একটি বিচ্ছিন্ন চলকের বিন্যাস। এইটা এক নম্বর হওয়া উচিত ছিল, একটি চলকের বিন্যাস। তোমরা বিচ্ছিন্ন চলক, সেদিন আমি গত ক্লাসে বলেছিলাম, আজকেও বলি, যে চলক পূর্ণাঙ্গ মান গ্রহণ করে, যে মানগুলো গণনাযোগ্য, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মান আলাদা আলাদা করে বলা যাবে, ওই চলকগুলোকে আমরা বিচ্ছিন্ন চলক বলি। দ্বিপদী বিন্যাসের মানগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বলা যায় এবং পূর্ণ সংখ্যা মান গ্রহণ করে, তাকে আমরা বিচ্ছিন্ন দ্বৈব চলক বলি। সুতরাং দ্বিপদী বিন্যাস একটি বিচ্ছিন্ন চলকের বিন্যাস। যখন আমরা সূত্রটা লিখব তখন এটার প্রমাণ পাবো। 4 নম্বরে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ত আছে, যেহেতু চলককে আমরা দুই ভাগে ভাগ করেছি, বিচ্ছিন্ন দ্বৈব চলক আর অবিচ্ছিন্ন দ্বৈব চলক, এই দুইটা চলকেরই কতগুলো বিন্যাস রয়েছে, তার একটা লিমিটেশন আছে, একটা সীমা আছে। কোন সীমা পর্যন্ত থাকলে কোন বিন্যাস হবে, আর কোন সীমা অতিক্রম করলে আমরা দ্বিপদী বিন্যাস থেকে বেরিয়ে যাব।
আর কোন পর্যন্ত থাকলে আমরা দ্বিপদী বিন্যাস বলবো। তাহলে এক নম্বরে চেষ্টার সংখ্যা, তোমরা একটু লেখো, চেষ্টার সংখ্যা 30 এর কমন, অর্থাৎ n less than 30, অর্থাৎ কি n less than 30। তাহলে nটা কি? চেষ্টার সংখ্যা। চেষ্টাটা কি? আমি কয়েকটা একবার চেষ্টা করলাম, দুবার করলাম, তিনবার করলাম, চারবার, পাঁচবার, ছয়বার, এই প্রতিবারই হলো চেষ্টা। তাহলে আমি দ্বিপদী বিন্যাস পেতে হলে আমি সর্বোচ্চ কত সংখ্যক বার চেষ্টা করতে পারবো? 30 এর চেয়ে কম বার। এখন স্যার 29 অ্যাজ ইউজ, 28 অ্যাজ ইউজ। তাহলে আমরা চেষ্টা কেন করি? কাজটা কেন করতে চাই? আমরা কাজের ভিতরে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই। আমরা প্রতিনিয়তই যুদ্ধ করি কিসের বিরুদ্ধে? আমরা কে প্লাস পেতে চাই, আমরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে চাই, আমরা বুয়েটে ভর্তি হতে চাই, আমি মেডিকেলে ভর্তি হতে চাই, অর্থাৎ ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাই। আর তার জন্য আমরা প্রতিনিয়তই আমরা পাঠ্যপুস্তকগুলো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বারবার পড়ি, বারবার পড়ি, বারবার। এই যে বারবার পড়া, প্রতিবার, এটিকে চেষ্টা। তাহলে আমি আমার চেষ্টার সঙ্গে দ্বিপদী বিন্যাস কত হবে? 30 এর চেয়ে কম। 30 এখন বলতে পারো স্যার 30 এর চাইতে যদি বেশি হয় তাহলে কি হবে? তখন আর দ্বিপদী থাকবে না, তখন আর দ্বিপদী বিন্যাস আমরা বলতে পারবো না। কোথায় যাবে? সে হয় পৌষ বিন্যাস যাবে, না হয় পরিমিতি বিন্যাস যাবে, অন্য কোনো বিন্যাসে যাবে, কিন্তু সে আর দ্বিপদী বিন্যাসের মধ্যে অবস্থান করবে না। কখন? যখন চেষ্টার সংখ্যা 30 বা তার চেয়ে বেশি হয়ে যাবে, তখন সে আর দ্বিপদী বিন্যাসের মধ্যে অবস্থান করবে না। যেহেতু এখানে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে তিনটে বিন্যাস রয়েছে, একটা হলো দ্বিপদী বিন্যাস, আরেকটা হলো পৌষ বিন্যাস, আরেকটা হলো পরিমিতি বিন্যাস। দ্বিপদী বিন্যাস এবং পৌষ বিন্যাসের এ হলো বিচ্ছিন্ন চলকের বিন্যাস, আর পরিমিতি বিন্যাস এটাকে আমরা বলি অবিচ্ছিন্ন চলকের বিন্যাস। তাহলে 30 এর থেকে বেশি হলে যদি চেষ্টার সংখ্যা, তাহলে কোন বিন্যাস? তাহলে আমরা আপাতত বলি সে পৌষ বিন্যাসে চলে যাবে। ওকে, একটি উদাহরণ লক্ষ্য করো। এই একটা উদাহরণের মধ্যে তুমি এই চারটি শর্ত পেয়ে যাবে আশা করছি। এই চারটি শর্ত একটা উদাহরণের মধ্যে রয়েছে। একটি পরিবারে 5টি শিশু রয়েছে। বলছি আমার একটি পরিবারে 5টি শিশু রয়েছে। ছেলে এবং মেয়ে হওয়ার সম্ভাবনা সমান। তারপর তোমাকে যদি বলি একটি ছেলে শিশু পাওয়ার সম্ভাবনা কত, বলতে পারি না? বলতে পারি। তার আগে দেখো কি বলছি আমরা। একটি পরিবারে 5টি শিশু রয়েছে। উদাহরণটা লিখে নিই, তাহলে আমি 5টা শর্ত তোমাদেরকে এখানে বলে দেব। একেবারে আরো সংক্ষেপে বলবো। দেখো, এক নম্বরে আমরা শর্ত বলেছিলাম, এই শর্তগুলো দেখো আবার। দ্বিপদী বিন্যাস হতে হলে ইহা বিচ্ছিন্ন চলকের হতে হবে। তাহলে দ্বিপদী বিন্যাস একটি বিচ্ছিন্ন চলকের বিন্যাস। দেখো কি করে হয়। শিশুর সংখ্যাকে যদি আমরা একটি চলক x দ্বারা চিহ্নিত করি, দৈর্ঘ্য চলক। আচ্ছা, তোমাকে আরেকটি উদাহরণ দিই। একজন মা সন্তান জন্ম দিবেন, তার গর্ভে শিশু সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে, তুমি কি বলতে পারো? বলতে পারো। তাহলে মনে করো তুমি চাও
যে বা আমি বলি ছেলে সন্তান হোক, এটা আমরা প্রত্যাশা করি, এটা যদি আমরা বলি, তুমি কি নিশ্চিত যে মায়ের গর্ভে সন্তানটি ছেলে হবে? নিশ্চিত না। তাহলে দৈব সনকের বেলায় কোন নিশ্চিত নয়। আমি যেটা চাচ্ছি সেটা আউট হতে পারে, এই জন্য তো আমরা বারবার চেষ্টা করি আমার অনুকূল ফলাফল পাওয়ার জন্য, তাই না? তো আমরা প্রথমেই চলক দ্বারা শিশুগুলোকে চিহ্নিত করি। দেখো 0 থেকে 5, স্যার 0 কেন হলো? এখানে মান 6টা, তোমরা 2 করো না, তুমি দেখবে লাস্ট মানের শেষ ডিজিটটা কত, ওইটি তোমার মান, গণনার দরকার নেই, 5টি মান হয়েছে। এখন দেখো এটা কি বিচ্ছিন্ন দৈব সনকের মধ্যে পড়ে না অবিচ্ছিন্ন দৈব সনকের মধ্যে পড়ে? আমি আশা করছি যে 100% তোমরা বলবে স্যার এটা বিচ্ছিন্ন দৈব সনকের মধ্যে পড়ে। কেননা দেখো প্রত্যেকটা মান আলাদা আলাদা অবস্থান করে এবং কোন মানই ভগ্নাংশ নয়, কোন মান ভগ্নাংশ নয়। তাহলে 0 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা মানকে আমরা গণনা করতে পারি, প্রত্যেকটা মানকে আমরা আলাদা আলাদা করে বুঝতে পারি এবং প্রত্যেকটা মান একটি পূর্ণ সংখ্যা রয়েছে, সুতরাং এই একটি বিচ্ছিন্ন দৈব সনক। তাহলে দ্বিপদী বিন্যাসের শর্ত ছিল দ্বিপদী বিন্যাস একটি বিচ্ছিন্ন চলকের বিন্যাস। 2 নম্বর আমরা বলেছিলাম ফলাফল থাকবে 2টি। কয়টি ফলাফল থাকবে স্যার? মাত্র 2টি ফলাফলের উপরে ভিত্তি করে দ্বিপদী বিন্যাস গঠিত হয়। তার একটিকে বলছিলাম সফলতা, আরেকটাকে বলছিলাম বিফলতা, এবং সফলতার বিফলতার সম্ভাবনা যোগফল ইকুয়াল টু বলেছিলাম 1। খেয়াল করো, তাহলে শিশু বলতে কি বোঝায়? শিশু বলতে ছেলেকেও শিশু বলে আর মেয়েকেও শিশু বলে। ছেলে মেয়ে আলাদা বলে, তাহলে দেখো শিশু কথাটির মধ্যে আমরা 2টি ফলাফল পেয়ে যাচ্ছি, ছেলে শিশু আর মেয়ে শিশু। তাহলে আমরা কি বলছি, কাকে চেয়েছি? একটি ছেলে শিশু। তাহলে সফলতা কোনটা? ছেলে শিশু পাওয়া সফলতা। অঙ্কে যেটা চাইবে, অঙ্কে যেটা বের করতে বলবে ওটাকে সফলতা মনে করবে, খবরদার। এবং চলকটা ঠিক ওভাবেই ধরবে। কিভাবে ধরবে এখন বলো? মনে করি x একটি দ্বিপদী চলক যাহা ছেলে শিশু হওয়া বোঝায়, যাহা ছেলে শিশু হওয়া বোঝায়। কারণ অঙ্কে ছেলে শিশু সংখ্যা কি হবে, তার সম্ভাবনা কি হবে, এটা চেয়েছে। তাহলে দেখো এই শিশু কথাটির মধ্যে যে দ্বিপদী বিন্যাসের যে দ্বিতীয় শর্তটা, মাত্র 2টি ফলাফল, এইটা শিশুর মধ্যে 2টি ফলাফল রয়েছে, একটি ছেলে শিশু আর একটি মেয়ে শিশু, এবং একটি সফলতা আর একটি বিফলতা। ছেলে শিশু চেয়েছে সফলতা, তাহলে বাকি থাকে মেয়ে শিশু বিফলতা। এবং ছেলে শিশু হওয়ার সম্ভাবনা 1/2 এবং মেয়ে শিশু সম্ভাবনা 1/2। তাহলে দুইটার সফলতা এবং বিফলতার সম্ভাবনার যোগফল কত? 1। তাহলে দেখো 2 নম্বর শর্তটা ক্লিয়ার হয়েছে কিনা? 1 2 ক্লিয়ার। 3 বলেছিলাম ফলাফল 2টি স্বাধীন। ছেলে না হলে মেয়ে হবে, মেয়ে না হলে ছেলে হবে। কি বলছি বলো? ছেলে না হলে মেয়ে হবে, মেয়ে না হলে ছেলে হবে। তুমি আর আমি এর উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। সুতরাং ছেলে হওয়া মেয়ে হওয়া কি স্বাধীন ঘটনা। তাহলে 3 নম্বর শর্তটা পূরণ করেছে। 4 নম্বর একটু দেখো, চেষ্টার সংখ্যা 30 এর চেয়ে কম। কত চেয়ে কম? 30 এর চেয়ে কম। তাহলে দেখো এই চেষ্টার সংখ্যা আমরা কার দ্বারা বুঝিয়েছি? কোন প্রতীক দ্বারা? n দ্বারা। n এর মান কত বলছি আমরা? 5। তাহলে কি লেস দ্যান 30? তাহলে কি আমরা যে 5টি শিশু সংখ্যা বলেছিলাম সেটা কি 30 এর চেয়ে বেশি না কম? নিশ্চয়ই বলবো কম। তাহলে কোন বিন্যাস? দ্বিপদী বিন্যাস। তাহলে স্যার এই একটা উদাহরণের মধ্যে যে এই উদাহরণটা যে এই অঙ্কটা যে দ্বিপদী বিন্যাসকে ফলো করে তার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। পেয়েছি কি যে এই ছোট্ট একটি কথার মধ্যে যে দ্বিপদী বিন্যাসকে যে আমরা চিহ্নিত করতে পারি
তাকে যে আইডেন্টিফাই করতে পারি, আমরা তাকে নিশ্চিত করে বলতে পারি এ একটি দ্বিপদী বিন্যাস, কারণ চারটি শর্তই এর মধ্যে রয়েছে। আরেকটি উদাহরণ আমি তোমাদের জন্য বলি, অঙ্কটা আমরা একটু পরে করব, এখনই করাবো, একটু একটু আরো দুই চারটি উদাহরণ দাও। তার একদল পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। কি বলছে? একদল পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। পরীক্ষার্থী 10 জন পরীক্ষার্থীর মধ্যে একজন মেয়ে পরীক্ষার্থী পাবো, তার সম্ভাবনা কত? দেখো আবার এক নম্বর শর্তটা কি? দ্বিপদী বিন্যাস একটি বিচ্ছিন্ন চলকের বিন্যাস। কয়জন লোকের কথা, কয়জন পরীক্ষার্থীর কথা বলছি আমরা? কতজন? 10 জন। চিহ্নিত করো, 0 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এই একটি বিচ্ছিন্ন চলকের মান, কারণ 0 থেকে 10 পর্যন্ত আমরা গণনা করতে পারি এবং প্রত্যেকটা মান পূর্ণ সংখ্যায় রয়েছে এবং প্রত্যেকটা মান আলাদা আলাদা করে বোঝানো হয়েছে, আমরা গণনা করতে পারি, গণনা যোগ্য। সুতরাং এর দ্বিপদী বিন্যাস বিচ্ছিন্ন মান, সুতরাং এই মানগুলো দ্বিপদী বিন্যাস মেনে চলে। 2 নম্বর বলছে মাত্র দুটি ফলাফল। পরীক্ষার্থী বলতে কি বোঝায়? পরীক্ষার্থী বলতে বোঝায় ছেলে পরীক্ষার্থী, মেয়ে পরীক্ষার্থী, পুরুষ পরীক্ষার্থী, মহিলা পরীক্ষার্থী, তাই না? আমরা তো একত্রে বুঝিয়েছি, আমিও মানুষ, একজন মেয়ে সেও মানুষ। মানুষ বললে তো আমরা ছেলে মহিলা আর পুরুষ বলি না, মানুষ তো মানুষ। যখন আমরা ছেলে মেয়ে আলাদা করি, পুরুষ মহিলা আলাদা করি, তখন দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। বাট তাদেরকে যখন একত্রে আমরা গণনা করি যে 100 জন লোক, 100 জন লোকের মধ্যে পুরুষ থাকতে পারে, মহিলাও থাকতে পারে, তাহলে আমরা কয়জন লোকের কথা বলেছি? এখানে 2 নম্বরে কি বলছি? যে একদল পরীক্ষার্থী। তাহলে এই একদল পরীক্ষার্থীর মধ্যে পুরুষ পরীক্ষার্থী রয়েছে এবং মহিলা পরীক্ষার্থী রয়েছে। তাহলে ফলাফল কয়টা? 2টো, পুরুষ আর মহিলা। অথবা তুমি বলতে পারো ছেলে পরীক্ষার্থী, মেয়ে পরীক্ষার্থী। তাহলে আমাদের এবং ছেলে পরীক্ষার্থী হওয়ার সম্ভাবনা 1/2, মেয়ে পরীক্ষার্থী হওয়ার সম্ভাবনা 1/2। এখন বলো ছেলে এবং মেয়ে পরীক্ষার্থীর মধ্যে সফলতা কোনটি? বলো। এখানে বলা হয়েছে, অঙ্কে চেয়েছে কি যে মেয়ে পরীক্ষার্থী হবে তার সম্ভাবনা কত। এখন তুমি আর আমি যে ছেলে পরীক্ষার্থী, আমরা তার প্রতি বাস হতে পারবো না, অঙ্কে যেটা বলবে তাই আমার সফলতা। তাহলে আমরা বলতে পারি, তাহলে দেখো মেয়ে পরীক্ষার্থী হওয়ার সম্ভাবনা 1/2, ছেলে পরীক্ষার্থী হওয়ার সম্ভাবনা 1/2। তাহলে দুইটার যোগফল যদি করি তাহলে কত আসে? তাহলে দ্বিতীয় শর্ত পূরণ হলো। 3 নম্বর শর্ত বলেছিলাম ফলাফল স্বাধীন। ফলাফল স্বাধীন, সে পুরুষ পরীক্ষার্থী হলে আর যদি পুরুষ পরীক্ষার্থী না হয় তাহলে সকল পরীক্ষার্থী মহিলা। মহিলা পরীক্ষার্থী যদি না হয় সকল পরীক্ষার্থী পুরুষ। একটা তো আরেকটা আটকাতে পারবে না। আমি না আসলে যে তুমি আসবে না এ কথা না। যদি এমন হয় যে স্যার আপনি ক্লাস নেন না, নাই না, আমি আজকে অনলাইনে থাকবো, আপনি ক্লাস নেন কেন আমি দেখবো, আমার সাথে তোমার কোনো যোগাযোগ নেই, তাহলে আমি ক্লাস নিচ্ছি, আমি আপনার ক্লাস দেখবো। আর আমার কথা হলো তুমি ক্লাস আমার দেখো আর নাই দেখো, আমি তোমার ক্লাস নিব, তাহলে আমরা স্বাধীন। তাহলে যদি এই পরীক্ষার্থীদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী না পাওয়া যায় তাহলে কারা উপস্থিত হবে পরীক্ষা দিতে? মহিলা পরীক্ষার্থী। আর মহিলা যদি না পাওয়া যায় তাহলে কারা আসছে? পুরুষ। তাহলে তারা স্বাধীন। 4 নম্বরের শর্তটা হলো n এর মান চেষ্টার সংখ্যা 30 এর চেয়ে কম। কত? 30 এর চেয়ে কম। দেখো আমার আছে কয়টা? কতজন পরীক্ষার্থীর মধ্যে আমি কাজ করব বলো? 10 জন পরীক্ষার্থীর মধ্যে। তাহলে 10 কত? তাহলে 10 n এর মান কার চেয়ে কম? 30 এর চেয়ে কম। তাহলে শর্ত 4টা পাওয়া গেছে। তাহলে একটা উদাহরণের মধ্যে 4টা শর্ত, সুতরাং এর দ্বিপদীর বাইরে যেতে পারে না। নিশ্চিত করে আমরা বলতে পারি এর দ্বিপদী বিন্যাস।
আরেকটি উদাহরণ দিই। আমের সিজন আসছে, নিশাতের বাবা চাঁপাইনবাবগঞ্জ গেছে, সাথে নিশাত গেল। কোথায় গেল? চাঁপাইনবাবগঞ্জ, যেখানে আম হয়। বা রাজশাহীতে গেলেন ওর বাবার সাথে একটা, ওর আমার সাথে ঘুরতে। এখন রাজশাহীতে যে গেল, সুতরাং একটুই হলো যে না কিছু আম কিনি। দেখো যদি এমন হয় যে একটি ঝুড়িতে যে আমগুলো রয়েছে, সে আমগুলোর মধ্যে 30% আম নষ্ট। নষ্ট মানে খারাপ। কি বলছি, কত পার্সেন্ট? একটা খেয়াল করো, আমি এর মাধ্যমে তোমাকে আরো একটা উদাহরণ দিব। একটি ঝুড়ির 30% আম খারাপ। তোমার বাবা 10টি আম পরীক্ষা করলেন, 10টি আমের মধ্যে 2টি আম খারাপ হবে, তার সম্ভাবনা কত? দেখো এটাও যে দ্বিপদী বিন্যাসের অঙ্ক, তা আমরা বলে দিতে পারবো। আর দ্বিপদী বিন্যাস আর কৈশিক বিন্যাসের মধ্যে পার্থক্য রয়েছে, এই পার্সেন্টেজটা ভালো বা খারাপের একটু বড় বড় থাকে, আর কৈশিক বিন্যাসের পার্সেন্টেজটা একেবারে ন্যূনতম থাকে, তার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি থাকে। তাহলে দেখো 30% খারাপ, খারাপের বাইরে এর সাথে আরেকটি কথা জড়িয়ে আছে, সেটা কি স্যার? ভালো। তাহলে 100 আমের মধ্যে কয়টি আম খারাপ? 30টি আম খারাপ। ভালো কয়টি? নিশ্চয়ই প্রশ্নটা জাগবে। তাহলে ভালো কয়টি? 70টি। তাই নয় কি? তাহলে কোন বিন্যাসের অঙ্ক? তাহলে মাত্র দুটি ফলাফল, একটি হলো খারাপ আর একটি হলো ভালো। এখন আসো, খারাপ হওয়ার সম্ভাবনা কত বলো? এখন তুমি সফলতা কাকে ধরবে? আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুইটি ফলাফল, একটিকে সফলতা বলবো আর একটিকে বিফলতা বলবো। এখন অঙ্কে চেয়েছে কি, তোমার অঙ্কটা সৃজনশীল প্রশ্নে কি চেয়েছে? বলছে দুইটি খারাপ আম হবে বা দুইটি খারাপ আম পাওয়া যাবে, তার সম্ভাবনা কত, এটা বের করতে বলেছে না? খারাপের চেয়েছে। তাহলে আমরা পি মানে কি? দা প্রবাবিলিটি অফ সাকসেস, সফলতার সম্ভাবনা। এখন আমার এখানে খারাপটাকে সফলতা ধরতে হবে। তাহলে সফলতা কত? সম্ভাবনা কাকে বলে? অনুকূল ভাগ মোট। বিফলতা কি বলেন স্যার? বলেন। দুইটার যোগফল দেখেন অন হয় কিনা। তাহলে ফলাফল দুইটি। কয়টি আনসার পরীক্ষা করেছেন? 10টি। তাহলে 10টি দ্বিপদী সাজান, n এর মান কত? 10, যা 30 থেকে কম। তাহলে কি হবে? দ্বিপদী বিন্যাসের শর্ত, খারাপ না হলে ভালো হবে, ভালো না হলে খারাপ হবে, দুইটি ফলাফল এবং স্বাধীন। তাহলে দেখো এই শর্তগুলো হলো আমাদের বুঝতে হবে। যে শর্ত আমরা 4টা দেখলাম, এখন যদি তোমাকে আরেকটু বলি, তুমি এটা নিজেরাও বলতে পারবে, তা আমরা সূত্র এরপর সূত্র যাব। কোন একটি কোম্পানির উৎপাদিত ভালভের 40% খারাপ, ভালভগুলো 10টি প্যাকেটে সরবরাহ করা হলো, দুটি খারাপ ভালভ পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কোন বিন্যাস? দ্বিপদী। কারণ ফলাফল দুটি খারাপ ভালো, ফলাফল দুটি স্বাধীন, এবং এখানে n এর মান কয়টি প্যাকেট পরীক্ষা করলো? 10টি সরবরাহ করা হলো 10টি প্যাকেটে। তাহলে এটা একটা n এর মান 30 থেকে কম, সুতরাং দ্বিপদী। এবং n এর মানটাকে যদি আমরা সাজিয়ে লিখি 0 1 2 3 up to 10, তাহলে এটা বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক। সুতরাং দ্বিপদী বিন্যাস দৈর্ঘ্য চলক, বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের একটি বিন্যাস, দুটি ফলাফল স্বাধীন, এবং n এর মান 30 থেকে কম। 4টা শর্ত আমরা পেয়েছি। এবার আসো দ্বিপদী বিন্যাসের সূত্র কি?
দ্বিপদ বিন্যাসের সূত্র হলো ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, যেখানে x এর মান 0 থেকে n পর্যন্ত এবং p প্লাস q ইকুয়াল টু 1। আসুন n টা কি? n টা হলো চেষ্টার সংখ্যা, x3 সফলতা নির্দেশকারী চলক, p টা কি? সফলতার সম্ভাবনা, q টা কি? বিফলতার সম্ভাবনা, x কি? সফলতার সংখ্যা, n - x কি? বিফলতার সংখ্যা। তাহলে আমরা সূত্রটা বুঝতে পেরেছি। এইটা আগে আমরা ডেরিভেশন করাতাম, এখন তোমাদের ডেরিভেশন লাগে না, জাস্ট তোমাদের সূত্রটা জানতে হয়। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক করব। যাদের হাতে ক্যালকুলেটর রয়েছে আমি শুধু অঙ্কটা সাজিয়ে দেব, তোমরা অঙ্কটা বাসায় করে নেবে। আসো এবার আমরা বলেছিলাম এই অঙ্ক দিয়ে দেখাই, একটি পরিবারে 5টি শিশু রয়েছে, একটি ছেলে শিশু পাওয়ার সম্ভাবনা বা একটি ছেলে শিশু পাওয়া যাবে তার সম্ভাবনা নির্ণয় করো। দেখো তাহলে আমরা অঙ্কটা করি। x একটি দ্বিপদী চলক যা ছেলে শিশু হওয়া নির্দেশ করে, আর প্রবাবিলিটি অফ, আমরা যদি ছেলে শিশুকে সফলতা বলি তাহলে মেয়ে শিশুকে কি বলবো? আর n এর মান কত? 5। এখন এই সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে কি দাঁড়ালো বলো? 5cx half to the power x half to the power 5 minus x, যেখানে x এর মান 0 1 2 3 4 5 এবং p plus q equal to 1। দেখো তাহলে এটা কি? মোট শিশু সংখ্যা কয়জন? 5 জন। x টা কি? সফলতা নির্দেশকারী চলক। এখানে সফলতা কাকে বলছি আমরা? ছেলে শিশু চেয়েছি, এজন্য ছেলেকে আমরা সফলতা বলেছি। p টা কি? সফলতার সম্ভাবনা, যেহেতু ফলাফল দুটি, যে কোনো একটি ঘটার সম্ভাবনা 1/2, তাহলে 1/2 ছেলে হওয়ার সম্ভাবনা, আর এটা হলো সফলতা, আর q হলো বিফলতার সম্ভাবনা 1/2। দিস ইকুয়াল টু আমরা সূত্রে ফেলেছি। এখন দেখো অঙ্কে আমরা বলেছিলাম যে একটি ছেলে শিশু পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কয়টি? একটি ছেলে শিশু হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ x equal to 1, this equal to 5c1 half to the power 1 half to the power 5 minus 1, this equal to 5, এখানে লিখতে হবে 0.5 to the power, এটা থাকে 0.5 to the power 4। তোমাদের হাতে নিশ্চয়ই ক্যালকুলেটর রয়েছে, এই ক্যালকুলেটর দ্বারা তোমরা এটা সমাধান করে ফেলো, যে মানটা আসবে উভয় তার সম্ভাবনা। এখন স্যার যদি বলে কমপক্ষে, এখানে একটু আমি আজকে বোঝাবো যে কমপক্ষে কতটা থাকে, কথাটা অর্থ কি? কমপক্ষে আর হলো বড় জোর, এই দুইটা আমরা কথাটা বলবো। কমপক্ষে অর্থ কি? এটা একটু বিপরীতধর্মী শব্দের অর্থ। বড় জোর মনে হয় যেন বেশি বেশি বোঝায়, আর কমপক্ষে মনে হয় যেন কম কম বোঝায়। আসলে না, জাস্ট এইটার অর্থ এদিকে চলে আসে আর এইটার অর্থ এদিকে চলে আসে। কমপক্ষে হলে বেশি বেশি নেওয়া যাবে, আর বড় জোর বললে কম নেওয়া যাবে, বেশি নেওয়া যাবে, জাস্ট একটু উল্টো। যদি আমরা বলি কমপক্ষে, এখানে একটু আসে, খেয়াল করুন, যদি বলি কমপক্ষে দুটি ছেলে শিশু হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, তাহলে কমপক্ষে কত? 2, কমপক্ষে 2। তাহলে তুমি 2 নিতে পারো, 3 নিতে পারো, 4 নিতে পারো, 5 নিতে পারো। কমপক্ষে যে মানটির কথা বলবে
তার নিচে তুমি যেতে পারো না, তার থেকে বেশি নিতে পারো কিন্তু তার থেকে কম নিতে পারো না। তোমাকে বলা হলো একটা বিল্ডিং, এই বিল্ডিং এ 10টি তলা রয়েছে, হ্যাঁ, এখন বলা হলো তুমি কমপক্ষে দ্বিতীয় তলা উঠবে। তাহলে দ্বিতীয় তলা থেকে তুমি 3 তলা 4 তলা 5 তলা 7 তলা 8 তলা 10 তলা উঠতে পারো, কিন্তু তার নিচে নামতে পারবে না। কমপক্ষে যে মানটার কথা বলবে ওখান থেকে শুরু করে বেশি বেশি মান নেওয়া যাবে, কিন্তু তার কম মানগুলো নেওয়া যায় না। এখন এটাই দেখো, আমরা যদি এখানে বড় জোর দুইটা মানের কথা বলি, যে বড় জোর দুইটি মান নেওয়ার সম্ভাবনা কত, তাহলে তুমি দেখো সর্বোচ্চ মান কত 2, বড় জোর 2, তাহলে তুমি 3 নিতে পারো না, সর্বোচ্চ মান 2 নিতে পারো। এখন বলছো আর কত স্যার, 2 নিতে পারো, 1 নিতে পারো, 0 নিতে পারো। বলা হলো তুমি বড় জোর 2 তলা পর্যন্ত উঠতে পারো। 2 তলা পর্যন্ত উঠলে 3 তলা গিয়ে দেখো যে অনেক সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, আমার যেতে ইচ্ছে করছে, কিন্তু না, সুযোগ নেই। তোমাকে বলা হলো বড় জোর 2 তলা, মন খারাপ করে আস্তে আস্তে তুমি প্রথম তলায়, নিচ তলায় রাস্তায় গেলো, কেউ তোমাকে বাধা দেবে না, তবে শর্ত হচ্ছে তুমি 2 তলার উপরে যেতে পারবে না। এটাই হলো বড় জোর এবং কমপক্ষের শর্ত। এখন শিক্ষার্থী বন্ধুরা বলো, তোমাকে যদি এখানে বলা হয় যে কমপক্ষে একটি ছেলে শিশু পাওয়া যাবে, তার সম্ভাবনা কত? আমি আমার শিক্ষার্থীদেরকে সহজভাবে বলি, কমপক্ষে যেটা বলবে তুমি আগে দেখবে ডান দিকে যাওয়া সহজ না বাম দিকে যাওয়া সহজ। তুমি দেখো মানগুলো লেখা আছে, আমি এখানে লেখা আবার তোমাকে বললো কমপক্ষে একটি ছেলে শিশু হবে, তার সম্ভাবনা কত? তাহলে কমপক্ষে কোথায়? এখান থেকে এই পর্যন্ত তুমি সব মান নিতে পারো। তার অর্থ হলো তোমাকে x = 1 বসিয়ে সম্ভাবনা বের করতে হবে, x = 2 বসিয়ে সম্ভাবনা বের করতে হবে, x = 3 বসিয়ে সম্ভাবনা বের করতে হবে, 4 বসিয়ে সম্ভাবনা বের করতে হবে, 5 বসিয়ে সম্ভাবনা বের করতে হবে। দেখো এতগুলো মানের সম্ভাবনা বের করে সময় ক্ষেপণ করার কোনো অর্থ হয় না। এতে যেমন একসময় আমার মাথার মধ্যে একটা বিভ্রান্তি ঘটবে, কারণ এতগুলো ক্যালকুলেশন করা ছোট। তাহলে আমি দেখবো আমার ডানে যাওয়া সহজ না বামে যাওয়া সহজ। এখন বলতে পারো স্যার বামে সহজ কি করে হয়? যারা একেবারে নতুন, ইতিপূর্বে ক্লাস করে, যারা মাত্র সেকেন্ড ইয়ারে উঠেছো, যারা পরীক্ষার্থী, তারা এটা জানে, আশা করছি। না জানলে আজকে জেনে নাও। আর যারা একেবারে নিউ সেকেন্ড ইয়ার, দ্বাদশ শ্রেণীতে উঠেছো, পা ফেলেছো একটা বা দুটো যায় নাই, দেখা গেল ছাত্রদের একটা গিয়ে মানে একটাও যায়নি, অর্থাৎ অনেকগুলো পরীক্ষার মধ্যে মাত্র একটি পরীক্ষা হয়েছে, এখন অনেক দূর বাকি। তো তারপর আমরা সেকেন্ড ইয়ারটাকে একটু এগিয়ে দিচ্ছি। এখন তারা বলতে পারো স্যার আপনি বলছেন যে ডানে যাবো না বামে যাবো, তো দেখো আমরা বলেছি ডানের অংশ আমরা ব্যাখ্যা করেছি 1 থেকে 5 পর্যন্ত কমপক্ষে শর্তের পূরণের জন্য এতগুলো মানের সম্ভাবনা বের করে যোগ করতে হবে। কিন্তু কেন? তার চেয়ে সহজ কি? আমরা জানি সকল মানের সম্ভাবনার যোগফল 1। তার অর্থ হলো এইখানে যে x এর মান 0 থেকে 5 পর্যন্ত রয়েছে, তাদের মান বের করে যদি সম্ভাবনা বের করে যদি যোগ করি, তাহলে সেই সম্ভাবনার যোগফল হবে 1। স্যার একটু দেখেন, আমার প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, আমি শর্তের কারণে 1 থেকে 5 পর্যন্ত নিতে পারছি না কাকে? 0 কে। এখন এই 1 এর মধ্যে কি 0 সম্ভাবনা নাই? কারণ আমরা তো বলি, তাহলে তো আমার কথা থেকে আমাকে সরে যেতে হবে। আমরা তো বলি সকল মানের সম্ভাবনার যোগফল কত? 1। তাহলে তুমি তো সেখানে 0 বাদ দিতে পারো না। তাহলে এই 1 এর মধ্যে তো 0 সম্ভাবনা রয়েছে, কিন্তু তুমি নিচ্ছ কত থেকে? 1 থেকে 5 পর্যন্ত। তোমার শর্তের কারণে 0 কে নিতে পারছো না, কিন্তু 0 মানও এই 1 এর মধ্যে রয়েছে, সম্ভাবনা রয়েছে। তাহলে কি করবে? তাহলে আমরা একটু যদি করি, 1 থেকে 5 প্রবলেম x ইকুয়াল টু 1 মাইনাস প্রবলেম x ইকুয়াল টু 0। হয় না স্যার? হয় কি? তাহলে
যাকে আমরা নিতে পারবো না শর্তের কারণে, তাকে আমরা মোট সম্ভাবনা 1 থেকে যাকে নিতে পারবো না তার সম্ভাবনা বাদ দেই, তাহলে এটাকে আমরা সিম্বলিক্যালি আমরা প্রকাশ করতে পারি এভাবে। তাহলে আমরা যদি এভাবে একটু দেখাই, প্রবলেম x = 0, প্রবলেম x = 1, প্রবলেম x = 2, প্রবলেম x = 3, প্রবলেম x = 4, প্রবলেম x = 5 ইকুয়াল টু 1। তাহলে তুমি পারছো কোথা থেকে বলো? কমপক্ষে 1 মানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5। তাই কি হবে? আমার ডানে আছে 1 থেকে যাকে নিতে পারবে না বাদ দিও। তাই কি করে বের করবে? তাহলে ওই জিরোর সম্ভাবনা বের করবে কি করে? x = 0 বসে, তাহলে কত? 5 সে 0, half to the power 0, half to the power 5 - 0। এইভাবে করে সম্ভাবনা বের করে এইখানে আমরা বসিয়ে দেব। তাহলে 1 থেকে বিয়োগ করলে আমরা সম্ভাবনা পেয়ে যাব। ক্লিয়ার স্যার? তাহলে দেখো আমরা কত সহজে আমরা বুঝতে পারি। এখন এটাকে আমরা সংক্ষেপে করি এইভাবে, probability of x greater or equal to 1, তখন আমরা করি 1 minus probability of x equal to 0। তার অর্থ হলো কমপক্ষে একটি ছেলে শিশু পাবো তার সম্ভাবনা কত। ওকে, এবার আমরা যদি বড়জোর বলি, তুমি একটু বড়জোরের কথা চিন্তা করো। বড়জোরটাকে বোঝাই এভাবে। তারপরে যদি বড়জোর এই কথা বলি যে বড়জোর দুইটি ছেলে পাবো তার সম্ভাবনা কত, তাহলে দেখো x এর মান কত? x এর মানটা আবার কি এখানে লিখি 0 1 2 3 4 5। ঠিক আছে, আমি বড়জোর কত নিব? 2, তার চেয়ে বেশি নিতে পারবো না। তাহলে এখন কি করব? তার যে মানটা নেব সেটাকে লিখে ফেলো। এর সম্ভাবনা নিতে পারবো, এর বেশি নিতে পারবো, কিন্তু কম নিতে পারবো। বড়জোরের ক্ষেত্রে কম নেওয়া যায় কিন্তু বেশি নেওয়া যায় না। কম করতে বেশি নেওয়া যায়, কম নেওয়া যায় না। তাহলে কি আসবে বলো? বাস probability of x equal to 1 plus probability of x equal to 2। তাহলে x এর মান 0 বসে একটি সম্ভাবনা পাবো, তাকে এখানে বসাবো। x equal to 1 বসে তার সম্ভাবনা পাবো, এখানে বসাবো। x equal to 2 বসে আরেকটি সম্ভাবনা পাবো, এখানে বসাবো। বসিয়ে যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু বলুন বড়জোর এই শর্তরেখা বড়জোর না কমপক্ষে? এখন কি হবে? বড়জোর একটি ছেলে শিশু পাওয়ার সম্ভাবনা নির্ণয় করেন। আপনার মান দেওয়া আছে 0 1 2 3 4 5। আপনি কি করবেন বলেন? বড়জোর বলা আছে। এখন আপনার পরীক্ষায় যদি আসে কথায় না বলে যদি বলে probability x less than equal to 1, এটা যদি বলে তখন কি করবেন? তখন স্যার এটা বড়জোর না কমপক্ষে, আমাকে তো আর খুঁজে পাবেন না। তখন দেখা যাবে ডিউটি করতেছে বাংলা টিচার, ডিউটি করতেছে ইংরেজি টিচার, সমাজ বিজ্ঞানের টিচার, অন্য কেউ। তখন তো সে এটা তোমাকে বলবে না। আর পরীক্ষা হলে তো ডিউটিতে স্যার বলার জন্য নয়, যাতে তুমি বলতে না পারো তার জন্য। সুতরাং তোমাকে সিম্বলিক্যালি দিলে তোমাকে বুঝতে হবে এটা আমি কি পড়বো, বড়জোর পড়বো না কমপক্ষে পড়বো। তাহলে এই চিহ্নটা যদি আমি সরাসরি ছাত্রদের বলি, আমাদের শিক্ষার্থীদের বলি যে লেস দ্যান ইকুয়াল যদি থাকে তাহলে পড়বে বড়জোর, আর গ্রেটার দ্যান ইকুয়াল যদি থাকলে কমপক্ষে। তাহলে কি করবে? তুমি সর্বোচ্চ কত নিতে পারবো? তুমি পারবে কত পর্যন্ত? 1 পর্যন্ত। 1, তার উপরে যেতে পারবে, তার নিচে নামতে পারবে। তাহলে কত? probability of x equal to 0, probability of x equal to 1। এখন আপনারা আমাকে বলেন probability of x greater than 3 কি করবেন? এটাকে কি পড়া যাবে? এটাকে পড়া যাবে কমপক্ষে। তাহলে কমপক্ষে কত থেকে কত নিতে পারেন? কমপক্ষে 3 থেকে বেশি নিতে পারেন, কম নিতে পারবেন না। তাহলে এদিকেও যাওয়া যায়। দেখো 3 এর সম্ভাবনা, 4 এর সম্ভাবনা,
5 এর সম্ভাবনা বের করলাম, করে 3টা যোগ করলাম, অথবা 1 থেকে 0 এর সম্ভাবনা, 1 এর সম্ভাবনা, 2 এর সম্ভাবনা বের করে যোগ করে মোট সম্ভাবনা 1 থেকে বিয়োগ করলাম। তাহলে যেহেতু এমন একটা পজিশনে ডানে আর বামে সমান হয়ে গেছে, সুতরাং এখানে তুমি নিজে ডিসিশন নেবে কোন দিকে যাবে। আমি সামনে পিছনের দিকের মানগুলো বের করে 1 থেকে বিয়োগ করব, না আমি সামনের মানগুলো বের করে যোগ করব। দিস ইজ দ্য কন্ডিশন অফ at least and at best। এটা কেন এটা জোর দিয়ে পড়িয়েছি বলো, এটা আমাদের বৈষম্যবিন্যাস রয়েছে এবং তোমাদের বড় কথা যারা পরীক্ষার্থী রয়েছে এবং শুধু ইন্টারমিডিয়েট আর একাদশ আর দ্বাদশ যারা অনার্স করো তাদের এখান থেকে একটি প্রশ্ন, ফুল প্রশ্ন আসে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিপদী বিন্যাসের কিছু শিখেছি। ওকে, এবার আসুন একটা অবজেক্টিভের কথা বলি, কয়েকটা অবজেক্টিভের ছোট ছোট প্রশ্ন নিয়ে টোটকা প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমাকে যদি বলি দ্বিপদী বিন্যাস কোন চলকের বিন্যাস, কি বলবো? উত্তর দাও, বিচ্ছিন্ন চলকের বিন্যাস। এখানে একটি কথা আমাদের স্মরণ করা দরকার, পরামিতি। এটা সংজ্ঞা তোমাদের আসবে না। পরামিতি, দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি? কি লিখবে? নিশ্চয়ই দ্বাদশ শ্রেণীর ছাত্ররা যারা পরীক্ষা দিবে তারা ইতিমধ্যে বলে ফেলছো যে দ্বিপদী বিন্যাসের পরামিতি 2টি। পরামিতি মানে আননোন কনস্ট্যান্ট, অজানা মান, যা মানে জানা মানের সাপেক্ষে আমরা সর্বদাই বের করার চেষ্টা করি। এটাকে অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করেন। কেউ কেউ বলেন যে মানে প্যারামিটার ইজ দ্য আননোন কনস্ট্যান্ট। কেউ কেউ বলেন কি যে পরামিতি কতগুলো অজানা ধ্রুবক। আবার কেউ কেউ বলেন যে পরামিতি একটি সমীকরণের মধ্যে কতগুলো অজানা ধ্রুবক ব্যবহার করা হয়, যে অজানা ধ্রুবকটা ওই সমীকরণকে প্রকাশ করতে সাহায্য করে। সুতরাং একটি সমীকরণকে প্রকাশ করতে যে সমস্ত ধ্রুবকগুলো ব্যবহার করা হয়, যাদের মান আমরা জানি না, বের করার চেষ্টা করব পরবর্তীতে, অজানা ধ্রুবকগুলোকে আমরা বলি পরামিতি। এটা আমরা বলে থাকি। তা আমরা সংক্ষেপে একেবারেই বলি এভাবে যে পরামিতি হলো অজানা ধ্রুবক, ওই অজানা ধ্রুবকগুলোকে আমরা পরামিতি বলি। দ্বিপদী বিন্যাসের 2টা অজানা ধ্রুবক রয়েছে, একটা হলো n আর একটা হলো p। কারণ হলো n কেন অজানা হয় বলো? আমি একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় হেড চাই, আমি কখন পাবো তা যেমন বলতে পারি না, আমি পাওয়ার সম্ভাবনা, আমি যেটা চাই সেটা পাবো তার সম্ভাবনা এটাও বলতে পারবো না। কেননা আমি যেটা চেয়েছি, হেড চেয়েছি, পাইনি, তাহলে কি পেলাম? টেল, তাহলে আমি বিফলতা, ওটা আমরা বলতে পারবো, কিন্তু 2টা মান বলতে পারি না। কি কি? কতবারে পাবো এবং আমি সফল হব কিনা। এজন্য যেহেতু কতবারের চেষ্টার সংখ্যা বুঝিয়েছি আমরা n দ্বারা বুঝিয়েছি, আর হলো সফলতার সম্ভাবনা p দ্বারা বুঝিয়েছি। সুতরাং একটার সাথে আরেকটার যথেষ্ট সম্পর্ক রয়েছে। সুতরাং এটা স্যার এটা জানা যায় না, এটা জানলে এটা জানা যায়, এটা জানলে এটা জানা যায়। সুতরাং এই দুটাকে আমরা পরামিতি বলি। তাহলে দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টা? 2টি। কি কি? n আর p। তাহলে দ্বিপদী বিন্যাসের গড় কি একটু জেনে নাও। দ্বিপদী বিন্যাসের গড় ইকুয়াল টু np আর ভেদাঙ্ক np কিউ। দ্বিপদী বিন্যাসের একটি ধর্ম আছে যে দ্বিপদী বিন্যাসের গড়, দ্বিপদী বিন্যাসের গড় এবং ভেদাঙ্কের মধ্যে একটি সম্পর্ক তৈরি করতে পারো। যদি অবজেক্টিভ আসে দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্কের সম্পর্ক কোনটি, কি লিখবে? মনে রাখবে দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্কের চেয়ে বড়। দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্কের চেয়ে বড়। আগেটা আমরা প্রমাণ করাতাম, এখন তোমাদের জেনে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা অনেকক্ষণ তোমরা আমার সাথে ছিলে। তো এখানে আমাদের আরো কিছু অঙ্ক রয়েছে,
গাণিতিক প্রত্যাশার অঙ্ক কিছু রয়েছে, আমরা আরো করাবো, সম্ভাবনার কিছু অঙ্ক আমরা করাবো, জাস্ট ধরিয়ে দিয়েছিলাম। এবং ফার্স্ট যারা দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদের হয়তো আমরা ইনশাআল্লাহ এই প্রাকৃতিক দুর্যোগ চলে গেলে আমরা কিছু সময় পাবো, তাদেরকে আমরা আবার এটাকে চ্যাপ্টারগুলোকে পুনরালোচনা করতে পারবো। কিন্তু যারা একেবারে পরীক্ষার্থী তাদের জন্য পাবো না। আমি মনে করি তাদের জন্য একান্তে আলোচনাগুলো দেখা দরকার। সুতরাং যারা আজকে দেখেছো, যারা পরীক্ষার্থী ছিলেন, যারা আমার ক্লাসটা দেখেছো, আশা করছি তোমাদের অনেক উপকার হবে। এবং যেভাবে আমরা বলি এগুলো নিয়ে আরো আমরা ডিটেইলস আলোচনা করব। এবং ঢাকা কলেজ তোমাদের যারা পরীক্ষার্থী রয়েছে, তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে বা যারা শুধু ঢাকা কলেজ নয় সারা বাংলাদেশে যারা পরীক্ষার্থী রয়েছে, যে সমস্ত সাবজেক্টগুলো তোমরা নিয়েছো বা সাবজেক্টগুলো রয়েছে, সকল সাবজেক্টের উপরেই আমরা পড়াশোনাগুলো দিব, অধ্যায় ভিত্তিক আমরা করব। সেটা তখন তোমরা পরীক্ষার্থীরা উপকৃত, আরো বেশি উপকৃত হবে। এবং সাথে সাথে একাদশ থেকে যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছো তারা তো একেবারেই সিলেবাসের ক্লাসে আমরা বলতে পারিনি, এই জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা। আশা করছি যে আমাদের ক্লাসগুলোকে যদি একটু দেখার চেষ্টা করো তাহলে তোমাদের অনেকগুলো চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ধারণা লাভ করবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে, তোমরা ভালো থেকো। আজকে আর আমি বিশেষভাবে একটি ধন্যবাদ দেওয়ার জন্য আজকে মনে প্রাণে চিন্তা করেছি আমাদের ছাত্র ছাড়িউল জুবায়ের সানিকে, কারণ সে স্বল্প খরচে ভেন্টিলেশন আবিষ্কার করেছে। এজন্য ঢাকা কলেজের পরিবারের পক্ষ থেকে, মাননীয় অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে, ঢাকা কলেজের সকল শিক্ষক তাদের পরিবার পরিজনের পক্ষ থেকে তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ। এবং যারা আমার সাথে এতক্ষণ ছিলে, যারা আমার ক্লাসটা অনুকরণ করেছো, তোমরা ভালো থেকো। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য তোমরা আছো বিদায় আমি শিক্ষক, তোমরা আছো বিদায় আজকে প্রতিষ্ঠান। ছাত্র না থাকলে শিক্ষক নেই, ছাত্র না থাকলে কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন হতো না। সুতরাং তোমরা আমাদের সম্ভব, তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো, সরকারের নির্দেশনা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলবে। তোমরা ঘরের বাইরে যাবে না, নিজে ভালো থেকো, পরিবারকে ভালো রেখো, সমাজ আমাদের আশেপাশে যারা আছে আমরা সবাইকে ভালো রাখি। ধন্যবাদ সবাইকে।